আজকেরটা সবসময় মানুষ জানতে চায়। আমাদেরকে প্রত্যেক দিনই আমরা যারা প্রফেশনাল জ্যোতিষ করি তারা আমরা প্রত্যেক দিনই এই প্রশ্নের উত্তর আমাদের সবাইকে দিতে হয়। যারা কাজ করছেন আপনারা তারাও জানেন, আর আমি তো করছি দীর্ঘদিন ধরে এই প্রশ্নের উত্তর দিতে হয়। তাহলে আজকের আলোচ্য মূল বিষয়টা কি, সেটা হচ্ছে যে সময়টা কবে ভালো আসবে, ঠিক আছে, এবং সেটা সহজ পদ্ধতিতে কি করে আমরা বিচার করব। যে আজকের আলোচনার যে মূল বিচার্য বিষয় সেটা হচ্ছে সময়টা কবে ভালো আসবে। এবার সময়টা কবে ভালো আসবে সেটা বিচার করতে গেলে আমি আগের যে ক্লাসের যেগুলো বলেছিলাম যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই কিন্তু সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তারপর আমরা পরপর বিষয়গুলো এগোবো। দুটো পার্টে আমরা দেখি সময় ভালো যাওয়া। প্রথম পার্ট যেটা হয় সেটা হচ্ছে যে কি, যে একটা হচ্ছে আমরা দশা অন্তর্দশা অনুযায়ী বিচার করে দেখি কবে ভালো সময় আসছে। নাম্বার 2 যেটা আমরা করি, সেই দশা অন্তর্দশা থেকে বর্তমান প্ল্যানেটের কি পজিশন সেইটাকে আমরা বিচার করি, অর্থাৎ আমাদের ভাষায় আমরা বলি গোচর বিচার। দুটো বিষয় আমরা প্যারালালি কিন্তু বিচার করে তবে একটা মানুষের জীবনে কখন ভালো সময় আসছে বা কখন খারাপ সময় আসছে সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনা কিন্তু করি কিন্তু। এবং যে সিস্টেমগুলো বলা হবে সেগুলো আপনারা যদি মেনটেন করতে পারেন ডেফিনেট কিন্তু দেখবেন যেটা সত্যি তাদের ভালো সময় এসছে। ক্লায়েন্ট সাইকোলজি একটু অন্যরকম হয় যারা আমরা প্রফেশনাল কাজ করছি। প্রথম কথাটা হচ্ছে যেটা জায়গা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনাদের কাছে আসবে, এসে ভালো সময় চলছে, ভালো সময় চলার পরও আপনাদেরকে কিন্তু তারা বলবে যে দাদা বা দিদি যাই বলুক আপনাদেরকে, যে সময়টা একটু দেখুন তো কবে ভালো আসছে। অ্যাকচুয়ালি কিন্তু তার সময়টা ভালো চলছে, এইটা কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যদি আপনারা এটাকে ফাইন্ড আউট না করতে পারেন তাহলে জ্যোতিষ করার ক্ষেত্রে কিন্তু ভীষণ অসুবিধা হবে কিন্তু ফার্স্ট। এবার সেটাকে বুঝবো কি করে কারণ কার সময়টা ভালো চলছে বা কার সময়টা খারাপ চলছে। সেই যেটা বলছে খারাপ সময় চলছে সেটা কিন্তু যথেষ্ট ভালো সময় তার হরোস্কোপ বা তার পজিশন অনুযায়ী, সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু বলে দিতে হবে। কারণ এর পরে যে সময়টা আসবে সেই সময়টা কিন্তু তার পক্ষে মোটেই ভালো নয় কিন্তু, পরের সময়টা যে ভালো নয় সেটা কিন্তু আগাম আপনাকে কিন্তু বলে দিতে হবে। সুতরাং পুরো বিষয়টাকে যদি আপনারা বুঝে যান যে কিভাবে আপনাকে বলতে হবে বা কি জায়গা থেকে হবে, কারণ ম্যাক্সিমাম লোকজনই কিন্তু দেখবেন যেটা যে জ্যোতিষের কাছে আসছে মানেই কিন্তু তারা খারাপ সময় নিয়ে নয়, কিন্তু ভালো সময় আসছে। আর সাধারণ মানুষ তারা ভালো সময়টা বুঝতে পারে না। যারা প্রতিদিন জ্যোতিষ করছেন দেখবেন আপনাদেরকে বলে কই বুঝতে পারছি না তো ভালো সময়। ভালো সময়টা বুঝতে পারবেন না, খারাপ সময়টা এলে বুঝতে পারবেন যে কোনটা ভালো সময় ছিল আর কোনটা খারাপ সময় ছিল। আপনাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে এই দুটো পার্টকে আলাদা করে আইডেন্টিফাই করা কিন্তু। এবার যেটা জায়গায় আসবো আমরা প্রথমেই যেটা বলি, তাহলে দুটো পার্টে আমরা সেই কাজটাকে কিন্তু সম্পন্ন করে থাকি। প্রথম পার্ট যেটাকে করি সেটাকে আগে বললাম আপনাকে, দশা অন্তর্দশার বিষয়টা, অর্থাৎ দশা অন্তর্দশা বিচার করে আমরা দেখছি যে তার গ্রহের পজিশনটা কি আছে, কি কি জায়গায় তার অবস্থানগত দিক আছে, হলো এটা একটা পার্ট। আর একটা হচ্ছে সেই অনুযায়ী বর্তমানে সেই গ্রহটার কি পজিশন আছে সেটাকে কিন্তু আমরা দেখব। তাহলে দুটো পার্ট কিন্তু আমরা পর পর কিন্তু হচ্ছে যে উল্লেখ কিন্তু করব। তাহলে আমরা প্রথম শুরু করি বিষয়টা। শুরু করার ক্ষেত্রে যেটা আগেও বলেছি এখনো বলছি, যেটা আগে যে আমরা ক্লাসটা করেছি হয়তো যারা নতুন আছেন তারা হয়তো জানেন না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আগে যে ক্লাসটা করেছি সহজে রাশিফল বিচারের কি ছিল হেডিংটা আমি জানি না, রাশিফল বিচারটা কিভাবে সহজে করা যায়, ওই পার্টটা কিন্তু আজকের সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিভাবে কিন্তু যুক্ত আছে কিন্তু, ঠিক আছে। ওইটাকে আপনাদেরকে হচ্ছে যে একবার দেখে নিতে বলবো সকলকে, যে আপনারা ওইটা একবার দেখে নেবেন। সেটা হচ্ছে যে
ওই যেটাকে আমরা প্রস্থরাষ্ট্রক বর্গ বলছি, সেই প্রস্থরাষ্ট্রক বর্গ, কেন প্রস্থরাষ্ট্রক বর্গটাকে আমি বিচার করব তার কারণ আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, যে প্রস্থরাষ্ট্রক বর্গ বিচারের ক্ষেত্রে যেটা আমার মূল জায়গা, যে কবে একটা গ্রহ আর একটা গ্রহ মানে ফল দেবে, সেটা হচ্ছে মূল বিষয়। যাকে এবার তাহলে মূল বিচারের জায়গায় আসি, সেটা হচ্ছে প্রথম কতগুলো জায়গা আপনারা যারা ক্লাস করছেন প্রত্যেকেরই কিন্তু, যদি আমি দশা বিচারের ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমরা দশা বিচারের ক্ষেত্রে আমরা দেখব যে এক একজনকার এক এক রকম দশা চলছে। এবার কার কি দশা চলছে সেটা আপনারা নিজেরা জানেন। এবার সেই দশা বিচারের ক্ষেত্রে কতগুলো বিষয় আগে প্রথম মাথায় রাখতে হবে। আমরা যে সাধারণত যে দশা বিচারটা করি ম্যাক্সিমাম লোকজন, সেটা হচ্ছে বিংশোত্তরীয় দশা। বিংশোত্তরীয় দশা মানে 120 বছর পড়াশোনার মত অনুযায়ী, আমরা অষ্টোত্তরীয় দশা ক্যালকুলেশন করি না কিন্তু। তাহলে বিংশোত্তরীয় দশায় যেটা জায়গা সেটা হচ্ছে যে এগুলো আমরা যখন জ্যোতিষ পড়াশোনা করেছিলাম তখন পুরো বিষয়টাই কিন্তু এপিমেরিস থেকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করতাম। কিন্তু বর্তমান সমাজে মানে বর্তমান অবস্থায় অনেকেই কিন্তু এখানে আছেন যারা কিন্তু ওই ক্যালকুলেশনটা জানেন না, মানে প্রয়োজন পড়েনি, কিন্তু আমাদের ইনস্টিটিউশনে এগুলো করানো হয় এখনো পর্যন্ত, সেই ধারাটা আমরা রেখেছি যাতে ম্যাথামেটিক্সের পার্টটা করা যায়। এবার যে জায়গা, তাহলে কতগুলো বিষয় একটু বলি। তাহলে প্রথম হচ্ছে মহাদশা। তাহলে মহাদশাকে ভেঙে হচ্ছে অন্তর্দশা, অন্তর্দশাকে ভেঙে প্রত্যন্ত দশা, প্রত্যন্ত দশাকে ভেঙে সূক্ষ্ম দশা, সূক্ষ্ম দশাকে ভেঙে প্রাণ দশা। অর্থাৎ এই যে মহাদশার 5টা অংশ কিন্তু আমরা জানি। এবার যেটা জায়গা সেটা হচ্ছে এক একটা গ্রহ যেটা আছে মানে হচ্ছে তাদের দশাবর্ষ কতদিন আপনারা অ্যাপে পাচ্ছেন, তার সত্ত্বেও কিন্তু এগুলো কিন্তু একবার মানে হচ্ছে জানার দরকার আছে বলে আমার মনে হয়। প্রথম হচ্ছে রবির দশাবর্ষ, আপনারা জানেন যারা, এটা হচ্ছে বিংশোত্তরীয় মত অনুযায়ী 6 বছর, চন্দ্রের 10 বছর, মঙ্গলের 7 বছর, বৃহস্পতির 16 বছর, শনির 19 বছর, বুধের 17 বছর, কেতুর 7 বছর, শুক্রের আপনার 20 বছর, আর যেটা জায়গা সেটা হচ্ছে রাহুর 18 বছর। তাহলে এই দশাবর্ষগুলো কিন্তু আমরা এগুলো জানি বিষয়গুলো। এবার যেটা আসছে বিচারটা আমরা কি করে করব, ভালো করে মন দিয়ে শুনুন। যেটা সেই বিচারটাকে আমরা পরপর কিভাবে যাব, সেটা হচ্ছে মূল সূত্রটা বিচারের উপর দাঁড়িয়ে আছে যেটা, সেটা হচ্ছে ফার্স্ট যেটা আমরা জানি কেন্দ্র কোন মানে শুভ দশা কোনগুলো, সেই শুভ দশাটাকে কোনগুলো বার করতে গেলে সেটা কিন্তু আমরা আগের একটা ক্লাসে আলোচনা করেছি, তবুও কিন্তু আমরা ওই বিচারগুলো আর একবার করব। অনেকের ধারণা, অনেক জ্যোতিষের ধারণা আছে বা আপনাদেরকে প্রেডিক্ট করেন দেখবেন, সেটা হচ্ছে শনির দশা মানেই খারাপ, মঙ্গলের দশা মানেই খারাপ, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে বৃহস্পতির দশা মানে ভালো, চন্দ্রের দশা মানে ভালো। এই যে জায়গাটা তারা বলছেন পুরো বিষয়টাই কিন্তু ভুল। কেন ভুল? তার একটাই কারণ হচ্ছে শনি দশা মানে খারাপ নয়, কারণ কিছু লগ্ন আছে সেই লগ্নের জন্য শনি কখন দশা অন্তর্দশাতে আসছে তখন কিন্তু আমরা ওয়েট করে বসে থাকি, এটা সবসময় মাথায় রাখতে হবে। আবার কিছু মানে লগ্ন আছে তাদের জন্য বৃহস্পতি শুক্র এরা বা আদার্স যে সমস্ত গ্রহগুলো আছে সেই গ্রহগুলো তাদের যদি শুভ হয় লগ্ন সাপেক্ষে তবেই কিন্তু আপনি শুভ ফল পাবেন। আর যদি দশা অনুযায়ী যদি শুভ মানে হচ্ছে যে ওই গ্রহটা যদি ওই লগ্নের পক্ষে অশুভ হয় তাহলে যেটা হবে সেটা কিন্তু আপনি ভালো ফল পাবেন না। মূল মৌলিক জায়গাটা হচ্ছে যে এটা, যেরকম আপনাদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে যদি দেখা যায় মকর লগ্ন, আমি পরপর আসবো, মকর লগ্নের তৃতীয় পতি এবং দ্বাদশ পতি সেটা কিন্তু বৃহস্পতি, এর দশায় কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না, ঠিক আছে। থাম রুলের কথা বলছি। এবার কি কি জায়গা ভালো আসবে সেগুলো আমি পরপর দেখিয়ে দেবো। যেখান থেকে আপনি ভালো ক্যালকুলেশন করছেন সেখানে খারাপটা লুকিয়ে আছে, আবার যেখানে খারাপটা আছে সেখানে কিন্তু ভালোটা লুকিয়ে আছে, ঠিক আছে। একদম মানে তত্ত্বটা কিন্তু এইভাবেই আছে।
এই জন্যই জ্যোতিষটাকে গুরুমুখী বিদ্যা। গুরু আপনাকে শেখাবে তার পদ্ধতি, যে কোন জায়গা থেকে ভালো বা কোন জায়গা থেকে খারাপ বিচার করাটা হয়। হলো, তাহলে আমরা এবার পরপর আর একবার দেখে নেব, যেটা কোন লগ্নের পক্ষে কোন গ্রহ শুভ আর কোন লগ্নের পক্ষে কোন গ্রহ অশুভ। তার কারণ হচ্ছে ওইগুলো না জানলে আপনি ওর দশা বা অন্তর্দশা যেগুলো চলবে সেই অনুযায়ী কিন্তু আপনি তাদের ভালো বা মন্দ বিচার করতে পারবেন না কিন্তু। তাহলে আমরা প্রথম প্রেজেন্টেশনে দেখব যেটা, সেটা হচ্ছে যে এই যে 12টা লগ্ন আছে বা রাশি যাই বলি না কেন, মেষ থেকে শুরু করে পরপর আমার আগের করা এইটা প্রেজেন্টেশন আর একবার আপনাদের দেখাচ্ছি যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে, যে কোন লগ্নের পক্ষে কোনটা শুভ গ্রহ আর কোন লগ্নের পক্ষে কোনটা অশুভ গ্রহ। তাহলে আপনারা দেখুন, মেষ লগ্নের শুভ গ্রহ হচ্ছে মঙ্গল, রবি এবং বৃহস্পতি। তারপরের যেটা পরপর একটু করে দেখাও, তারপরেরটা হচ্ছে বৃষ লগ্নের শুভ গ্রহ হচ্ছে শুক্র, বুধ, শুক্র, রবি, বুধ এবং শনি। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে মিথুন লগ্নের শুভ গ্রহ হচ্ছে, এখানে লেখা আছে দেখুন, বুধ, শুক্র এবং শনি। আচ্ছা, তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যেটা কর্কট লগ্নের শুভ গ্রহ চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি। আমি আগেও বলেছি যেটা, যে এগুলো কি করে হলো, হ্যাঁ তার একটা লজিক আছে, যেটা আমরা বারবার আগেও বলেছি এখনো বলছি, যেগুলো আমাদের যে কোর্সগুলো চলে সেখানে ছাত্রছাত্রীদের কিন্তু এইগুলোর ওপরই জোর দেওয়া হয়, যেখানে কিন্তু মুখস্থ করার বিষয় নেই। যে 6 মাসের যে কোর্সটা শুরু হয়েছে তাতেও কিন্তু এইগুলো মানে হচ্ছে সবে শুরু করেছি আগের দিনকে 5 তারিখে, এরপর কাল শুক্রবার ক্লাস আছে, তা ওদেরকে এই পার্টগুলো ধরেও কিন্তু আমি সেই জায়গাগুলো দেখাবো। কয়েকটা পার্ট করেছি সবে মাত্র, কিন্তু ফর্মুলাটা কি, কিসের ওপর বেস করে এই লগ্নগুলো শুভ হচ্ছে, মুখস্থ নয় কিন্তু। পরেরটা দেখাও সিংহ লগ্ন। সিংহ লগ্নে শুভ গ্রহকে রবি, মঙ্গল এবং বৃহস্পতি। এগুলো মুখস্থ নয়, এগুলো লজিকের ওপর দাঁড়িয়ে এইগুলো কিন্তু শুভ হচ্ছে, এগুলো মুখস্থ করার কোনো বিষয় নয় কিন্তু। এবার এর পরেরটা হচ্ছে কন্যা লগ্ন। কন্যা লগ্নের শুভ গ্রহকে, সেই কন্যা লগ্নের শুভ গ্রহ হচ্ছে যেটা জায়গা শুক্র, এখানে হচ্ছে বুধ, শনি এবং শুক্র। এগুলো হচ্ছে শুভ গ্রহ। কন্যার পরের লগ্ন যেটা, সেটা হচ্ছে আপনার তুলার ক্ষেত্রে যেটা আসছে দেখুন, শুক্র, শনি এবং বুধ। এগুলো হচ্ছে মানে হচ্ছে এই লগ্নের পক্ষে শুভ গ্রহ। কেন এগুলো লাগবে আমার পরে বলছি। এর পরবর্তী ক্ষেত্রে যেটা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নের শুভ গ্রহকে, বৃশ্চিক লগ্নের আমার শুভ গ্রহ হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এবং রবি। এর পরবর্তী ক্ষেত্রে যেটা আসবো, ধনু লগ্নের শুভ গ্রহকে বৃহস্পতি, মঙ্গল এবং হচ্ছে যে রবি, এটা হচ্ছে তার শুভ গ্রহ। আচ্ছা, এর পরবর্তী ক্ষেত্রে যেটা জায়গা সেটা হচ্ছে যে মকর লগ্ন। মকর লগ্নের ক্ষেত্রে দেখুন, একটা হচ্ছে শনি, শুক্র এবং বুধ, এরা হচ্ছে শুভ গ্রহ এই লগ্নের পক্ষে। আর একটা হচ্ছে এবার মীন লগ্ন। তাহলে মীন লগ্নের শুভ, কুম্ভ লগ্নের শুভ গ্রহ হচ্ছে শনি, শুক্র, বুধ এবং রবি। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী ক্ষেত্রে যেটা জায়গা, মীন লগ্নের শুভ গ্রহকে বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল। তাহলে এই 12টা লগ্নের আমি 12টা যে আপনার হচ্ছে শুভ গ্রহ সেগুলো কিন্তু আমি বার করে দিলাম। এবার যেটা যে মূল বিষয় যেটা আসছে, এই যখন লগ্নগুলো আসবে সেই লগ্ন অনুযায়ী কিন্তু যখন এদের দশা অন্তর্দশাগুলো আপনাদের পড়বে, যেরকম মীন লগ্ন কারো যদি হয়, তাহলে তার যদি বৃহস্পতি মানে হচ্ছে যে চন্দ্র বা মঙ্গল এই দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যখন আসবে, তখন তার জীবনে কিন্তু পরিবর্তনের জায়গাগুলো আসবে, অর্থাৎ তার জীবনে ভালো সময়টা কিন্তু আসবে। এটা হচ্ছে মূল বিষয়। কোথায় গ্রহ বসে আছে, কি আছে না আছে পরের অঙ্ক, কিন্তু যখন এই লগ্নের এইগুলো শুভ গ্রহ পড়বার সঙ্গে সঙ্গে আপনার জীবন কিন্তু পরিবর্তন এনে দেবে। এবার কতটা পরিবর্তন হচ্ছে বা কতটা পরিবর্তন হচ্ছে না, সেটা কিন্তু আপনার হরোস্কোপ অনুযায়ী কিন্তু বিষয়টা হবে। আগের থেকে কিন্তু আপনার
ডেফিনেট ভালো হবে সেটা হচ্ছে মীন লগ্নের যখন বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল এই দশা অন্তর্দশা যখন আপনাদের জীবনে যখন আসবে বা পড়বে, তখন কিন্তু এই মীন লগ্ন আপনার কিন্তু ডেভেলপমেন্ট হতে বাধ্য। কিন্তু এবার আপনি সেই ডেভেলপমেন্টে খুশি হবেন কি হবেন না, সেটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ আপনার ছকের ওপর। এবং আপনাদের হরোস্কোপ খুললেই বলে দেওয়া যাবে যে আপনারা যে এখন বর্তমানে কি অবস্থার মধ্যে আছেন, আগের থেকে আপনার ভালো হয়েছে না মন্দ হয়েছে। হিউম্যান সাইকোলজি হচ্ছে যখনই আপনি জ্যোতিষকে বলবেন যে আপনার ভালো সময় এসছে, সে কিভাবে সে তার জীবনের যে স্বপ্নগুলো আছে সেইগুলো সে কিন্তু এক্সিকিউট করতে শুরু করে দেয়। আপনি বললেন যে অমুক তারিখ থেকে আপনার ভালো সময় আসছে, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে কি করবে, আপনার কথা শুনে সে তার জীবনের স্বপ্ন ছিল একটা গাড়ি কিনবে, একটা বাড়ি কিনবে, ঠিক আছে, কোটি টাকা পাবে, এই স্বপ্ন ছিল, কিন্তু তার হরোস্কোপে সেই যোগটা নেই। তার মানে তার মানে অটোমেটিক্যালি আমাদের সেই আশাটা পূরণ হলো না, অন্যদিকে ডেভেলপমেন্ট হলো। কিন্তু অন্যদিকে ডেভেলপমেন্ট হওয়ার সত্ত্বেও সে কিন্তু বুঝতে পারলো না যে তার জীবনে আগের থেকে ভালো অবস্থায় মানে হচ্ছে যে আছে। এবার যেটা কারণ সে তার জিনিসটা যতক্ষণ না সে কাঙ্ক্ষিত বস্তুটা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে বিলিপই করে না, বিশ্বাসই করে না যে তার জীবনে ভালো সময়টা এসেছে। কিন্তু এটা হচ্ছে যে মূল মৌলিক জায়গা। হ্যাঁ, করোনা কালে আমি যখন জ্যোতিষ বিচার করছি তখন সবসময় সবাইকে বলতাম, দেখুন আজকে আপনারা বলছেন খারাপ আছেন, ঠিক আছে, আপনারা কিন্তু অনেকটা ভালো আছেন। তার মূল মৌলিক কারণ যেটা, আপনার কিন্তু যদি করোনা হয়ে যদি হসপিটালে মানে যেতেন আর যদি 30 লক্ষ টাকা বিল করতো, তাহলে আপনি বুঝতে পারতেন আপনার সময়টা ভালো না মন্দ। আপনি খাচ্ছেন দাচ্ছেন সুস্থ অবস্থায় আছেন, আপনার হরোস্কোপে সেই পজিশন আছে, এটাই কিন্তু ভালো। এটা ভালো মানে কিন্তু ওই নয় কোটি কোটি টাকা এসে যাবে, আপনার জীবনের যে স্বপ্ন সেই জায়গাগুলো পূরণ হবে, এইটা কিন্তু জায়গা নাও আসতে পারে। এবার যদি হরোস্কোপে পজিশন থাকে তাহলে অবশ্যই হবে। এবার তার আগে সেই জন্যই বারবার একটা কথা বলি, যেটা বেসিক স্ট্রাকচারটা যদি আপনাদের ঠিক না থাকে তাহলে আপনাদের কিন্তু খুব মুশকিল হবে কিন্তু এই বিচারের জায়গাগুলোর ক্ষেত্রে। ওই জন্য আমরা কি করেছি, আমাদের কোর্সটা অনেক লং কোর্স ছিল, আপনাদের সুবিধার্থের জন্য কিন্তু কোর্সটাকে অনেক শর্ট টাইমে নিয়ে চলেছি, যাতে বেসিক জায়গাগুলোকে অন্তত কভার করতে পারি 6 মাসে। এবং যে র্যাপিডলি স্পিডে এগোচ্ছি আমরা, যারা ক্লাস করছেন তারা বুঝতে পারছেন যে একটা ক্লাসে কিন্তু কতটা পার্ট এগিয়ে দিয়েছি কিন্তু। যাই হোক, বিষয়টা এখনো এই বিষয়গুলো নিয়ে মানে চলছে। সামনের মঙ্গলবার যদি কেউ অ্যাডমিশন নিতে চান ভাবছেন, তাহলে কিন্তু জয়েন করতে পারেন। হ্যাঁ, সেটা আমি কাল কথা বলে নেবো আপনাদের সঙ্গে। যাই হোক, বিচারের জায়গাটা তাহলে যেটা বিষয়, মূল বিচারের জায়গাটা আছে, তার মানে এই লগ্ন যেগুলো দেখালাম তার যখন দশা অন্তর্দশা যখন পড়বে, তখন কিন্তু আপনার জীবনে ডেফিনিট ভালো হবে, হতে বাধ্য, আগের থেকে ভালো। ভালো মানে কিন্তু কোটি কোটি টাকা নয়, কিন্তু আপনার জীবনের স্বপ্ন পূরণ নয় সব সময়। ভালো মানে আগে যা পজিশন ছিল তার থেকে কিন্তু বেটার এসছে। ফর এক্সাম্পল, আগে আপনার মানে হচ্ছে মাসে 10,000 টাকা ইএমআই দিতে হতো, কিন্তু এখন দেখা গেল সেই ইএমআইটা কমে 5,000 টাকা হয়েছে। আপনি বললেন কই আমার তো দেনা মিলল না। যদি অঙ্কতে দেখেন তাহলে প্রতি মাসে 5,000 টাকা করে সেভ হচ্ছে, এক বছরে কত, 5 × 12 = 60, মানে 60,000 টাকা আপনার সেভিংস হয়েছে। এটা মানুষ ভাবে না, কিন্তু ভাবে কোথায়, ওই 10,000 টাকাটা পুরো জিরো হবে, হয়ে যদি সেভিংস হয় তখন মানুষ কিন্তু ভাববে যেটা আমার এইবার ভালো সময় এলো। এটা প্রত্যেক জ্যোতিষীর ক্ষেত্রে বারবার একটা কথা আপনাদেরকে বলছি, যেটা এটা দেখবেন ক্লায়েন্ট আপনাদেরকে এই কথাটা বলে, কই ভালো সময় আসছে না। আর একটা হচ্ছে কথা, আপনি কোন মানুষকে খুশি করতে পারবেন বা পারবেন না। আপনারা বারবার দেখেন, আমি যখন ইউটিউব বিচার করি আমি কিন্তু বলে দিই পৃথিবীর কেউ একে খুশি করতে পারবে না, তার কতগুলো যোগ আছে, তার কতগুলো বিষয় আছে, যেটা কিন্তু আমরা আমাদের কলেজ যেগুলো আছে ছেলেগুলো সবাই জানে কি যোগ থাকলে একটা মানুষ খুশি হবে, কি যোগ থাকলে আপনি সবকিছু জানার পরও মিথ্যে কথা বলছেন না এগুলো আমার জীবনে ঘটেনি, সেগুলো কিন্তু পুরোটা। এবং কিছু রাশি আছে তারা ডাহা মিথ্যে কথা আপনাকে বলবে, সেগুলোই কিন্তু মেনলি যারা 1 বছর যে কোর্সটা চলছে ওরা কিন্তু শিখে গেছে। এবং কতটা শিখেছে তার প্রমাণ কিন্তু আমি দেব, আপনাদের গ্রুপেই হরোস্কোপ গুলো নেব খুব তাড়াতাড়ি। ওই ক্লাসটা প্র্যাকটিক্যাল ক্লাস আমি নিয়ে আসতে চলেছি, যেটা আপনাদের হরোস্কোপ ওরা বিচার করবে কিন্তু, এবং ক্যারেক্টার বলবে। তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের ইনস্টিটিউশন কতটা এগিয়ে নিয়ে গেছে। এটা কোনো কথার কথা না, এটা আপনারাই বুঝতে পারবেন জায়গাটা। সেটা আমাকে আর কয়েকটা মাস আমাকে একটু অপেক্ষা করতে, ওদের কয়েকটা জিনিস বাকি আছে সেইগুলো করিয়ে দিয়ে আপনি দেখবেন মোটামুটি আমি ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা দেখাতে থাকবো। 6 মাসের যারা তাদেরটাও করব, প্লাস হচ্ছে যারা 1 বছরের কোর্স আছে তাদেরটাও করব, এবং আপনাদের থেকেই ওরা কিন্তু বিচার করবে।
আমার বক্তব্য হচ্ছে শিক্ষাটার পদ্ধতিটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু শিখতে পারবেন। কিন্তু যদি হঠাৎ একজন আমাকে ফোন করেছে, শুধু একটু প্রাসঙ্গিক ক্রমে বলতে হয়, ১.৫ বছর ধরে কোনো একটা সিস্টেম, জ্যোতিষের সিস্টেম শিখছে, সে কিন্তু ফোন করে বলছে কোনো কিছুই আমি এখন বিচার করতে পারছি না, কিছু জানছি না। আমি ১.৫ বছর ধরে কাজ করে কিছু করতে পারছি না, এখানে ৬ মাস তো মেন আইডিয়াটা আমি সেখানে কভার করছি। যাই হোক, তাহলে এইটা গেল লগ্ন। তাহলে যে কটা লগ্নের যেগুলো শুভ গ্রহ আছে, যখন দশা অন্তর্দশা পড়বে ওই সময় আগের থেকে ভালো হতে বাধ্য, এরকম মাঝখানে কিছু হবে না। তাহলে মহাদশা, অন্তর্দশা বা প্রথম, এবার আপনার ওতে মন ভরবে কি ভরবে না সেটা নির্ভর করছে আপনার হরোস্কোপের পজিশন অনুযায়ী। আগেই বললাম ১০,০০০ টাকা আপনাকে ইএমআই দিতে হতো, সেটা কমে ৫,০০০ হয়েছে ওই টাইমটাতে। ঠিক আছে, এবার আপনি এতে খুশি হবেন কি হবেন না, বা আপনি ভাবছেন যে কই আমার তো ভালো সময় এলো না, না ওটাই ভালো সময়, কিন্তু আবার দেখা যাচ্ছে কারোর আরো অনেক ভালো হরোস্কোপের পজিশন আছে, সেই যোগ অনুযায়ী কিন্তু আরো বেটার জায়গা কিন্তু তার আসছে কিন্তু। তাহলে এইবার এইটা গেল কিন্তু তার পজিশনের জায়গাটা, যে কোন লগ্নের পক্ষে, মানে যখন দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা। আর দুটো জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে এটা ইউনিভার্সাল রুলস একদম, দুটো গ্রহ, একটা হচ্ছে মানে হচ্ছে রাহু, আর একটা হচ্ছে কেতু। এদের দশা যখন আপনার পড়বে তখন ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে, এরকম কোনো বিষয় না। যারা বলে যে রাহু কেতু প্রচুর কিছু দেবে, হ্যাঁ দেবে, অনেক কিছু দেবে, সেটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই। কিন্তু রাহু পড়ার পরই মহাদশা যারা যারা অতিক্রম করছেন বা অন্তর্দশা অতিক্রম করছেন, দেখবেন নর্মাল লাইফ বলতে যেটা বুঝি, সেই নর্মাল লাইফটাই কিন্তু প্রথম রাহু এবং কেতু, যেটা রাহু প্রথম যেটা ডাইরেক্ট হিট করে আপনার মূল, যে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে বাথরুমে গিয়ে স্নান টান করে কর্মক্ষেত্রে যেটা যাচ্ছেন, তখন কিন্তু এইটা হবে না। ঠিক চা খাওয়ারও সময় দেবে না, তখন হসপিটালে দৌড়তে হবে। এক একজনকার এক একটা কাজের জন্য তাকে নর্মাল লাইফ থেকে ডিস্টার্ব করে দেবে, এটা হচ্ছে রাহু। তারপর তো অনেক টাকা দেবে, পয়সা দেবে, কোটি টাকা দেবে, আমি ওসব স্বপ্নের দিকে আমি যাচ্ছি না। কিন্তু এইটাকে প্রথম ফার্স্ট কাজ হচ্ছে ওই সিস্টেমটাকে কিন্তু ঘাঁটবে ওই দশা অন্তর্দশায়, ওই যে পিরিয়ডটা কবে হবে, কবে ঘাঁটবে, কবে ঘাঁটবে না, সেটা কিন্তু বিচার করতে গেলে পুরো আপনার হরোস্কোপটা লাগবে। কিন্তু ওটা প্রেডিকশন, এটা ১ নম্বর জায়গা, যা হবে ওপেনলি করবে কিন্তু কেতুর কাজটা, রাহুর কাজটা। কেতু হচ্ছে আপনার এতদিন কোনো টেনশন বা চাপ ছিল না, দেখা গেল বাবা আপনার সুস্থ স্বাভাবিক অবস্থায় ছিল, হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়লো, হবার পর সংসারের দায়িত্ব আপনার ঘাড়ের উপর এসে পড়লো। এবার ওই কেতু যখন চলা অবস্থায় যদি পড়ে, তখন কিন্তু আপনি কিন্তু সেই সিস্টেমটা কিন্তু জানেন না কিভাবে বাবা সংসারটা চালাতেন, তার মানে পুরো রেসপন্সিবিলিটি কিন্তু আপনার ঘাড়ের উপর এসে পড়লো। এইটা পড়ার পর আপনার উদ্বেগ, অনুশোচনা, টেনশন, ভয়, পুরো জায়গার প্রতি মুহূর্তে মনে হবে বাবার এক মানে হচ্ছে যে অনুপস্থিতি, যে তিনি ছিলেন বা অন্য কেউ যিনি চালাতেন, বা আপনার কোনো একজন বস ছিল, তিনি চলে গেছেন আপনার উপর দায়িত্ব দিয়ে। এবার কেতুর অন্তর্দশা বা মহাদশাতে পড়া অবস্থায় যদি আপনাকে ওই দায়িত্বটা নিতে হয়, আপনার জীবনটা কিন্তু একদম পুরো ডিএনএ করাপ্টেড করে দেবে আপনাকে কিন্তু এই রাহু, এই কেতু কিন্তু। এবং এটাই মানুষের জীবনের মানে হচ্ছে প্রেডিকশনের জায়গাটা কিন্তু এইটা, যে ফিল্ডের উপর দাঁড়িয়ে আছে সেই ফিল্ড অনুযায়ী কিন্তু তার জায়গাগুলো, পুরো বিষয়টাই কিন্তু এক্সিকিউশন কিন্তু হবে। তার মানে রাহু কেতু, আর এইদিকে যে গ্রহগুলো বললাম, এই যে প্রত্যেকটা লগ্ন অনুযায়ী যে গ্রহগুলো আছে, সেই প্রত্যেকটা লগ্ন অনুযায়ী প্রত্যেকটা গ্রহ কিন্তু যে লগ্নের পক্ষে শুভ গ্রহ, তার দশা অন্তর্দশা অনুযায়ী আপনারা ভালো ফল পেতে বাধ্য। এমন কেউ মানুষ নেই এখানে যে ওই দশা অন্তর্দশা মানে যে লগ্নের পক্ষে যে শুভ গ্রহ আছে তার চলাকালীন সে শুভ ফল পায়নি, প্রত্যেকেই পেয়েছে, কিন্তু বললাম বুঝতে পারেনি। কেন বুঝতে পারেনি? বললাম না ১০,০০০ টাকা আপনার ইএমআই দেওয়া হতো, সেইটা কমে ৫,০০০ হয়েছে, কিন্তু আপনার তো কোনো সেভিংস হয়নি, সেই জন্য বুঝতে পারেনি যে আপনার জীবনে কোনো কিছু প্রাপ্তি হলো না, অথচ শুভ দশা চলছে। হ্যাঁ, শুভ দশা চলছে মানে আপনি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, আপনাকে হসপিটালে যেতে হয়নি নিজের জন্য, অর্থাৎ সুস্থ স্বাভাবিকভাবে সবার সঙ্গে সম্পর্কটা মেনটেন করছেন, যেটা আপনাদের যাদের করোনা কাল ছিল, সেই করোনা কালে কিন্তু আপনারা কিন্তু কাটিয়ে এসেছেন কিন্তু। অথচ আপনার সঙ্গে যুক্ত মানুষ যাদের সময়টা নেগেটিভ চলছিল, তারা কিন্তু অসুস্থ হয়েছে, হসপিটালে গেছে, বা অনেকে কিন্তু মারা গেছেন কিন্তু। তাহলে এক একটা মানুষের ক্ষেত্রে এক একটা, তার মানে আমরা সবসময় মানুষ যেটা করে স্থূল বিচারটা করে, মানুষ কিন্তু ডেপথে সেই বিচারের জায়গাটা যেতে পারে না। ওটা আপনাদের নৈতিক দায়িত্ব, ভাই তুমি এখন খুব ভালো আছো। আর একটা জ্যোতিষের ক্ষেত্রে জ্যোতিষীরা যেটা করেন,
যখনই তার কাছে এলো, ভাই তো আপনার শনির দশা চলছে মানে খারাপ, ভুল, রং কনসেপ্ট। সেই শনিটা যদি আমি বললাম বৃষ লগ্ন বা মিথুন লগ্ন বা যে তুলা লগ্ন বা মকর লগ্ন বা কুম্ভ লগ্ন, এই লগ্নগুলো যদি হয় তাহলে সেই শনির দশা কিন্তু ডেফিনিট কিন্তু ভালো দেবে। এবার কবে শনিটা ভালো দেবে, এবার সেটাকে দেখতে গেলে আমাকে কি করতে হবে, গোচরে চলে আসতে হবে। তাহলে গোচর কিন্তু বলবে ওই 2 বছর বা 2.5 বছরে। আমরা প্রস্থরাষ্ট্রক বর্গটা ক্যালকুলেশন করেছিলাম, সেই প্রস্থরাষ্ট্রক বর্গটা আর একবার দেখবো, শনির প্রস্থরাষ্ট্রক বর্গটা দেখবো যে শনির দশা চলাকালীন তার জীবনে কি কি ভালো হচ্ছে বা কি কি খারাপ হচ্ছে জায়গাটা। তাহলে এক্ষেত্রে আমরা যেটাই আসবো সেটা হচ্ছে একবার, কারণ হচ্ছে শনির দশা চলছে, সেই লগ্নের পক্ষে শনিটা শুভ গ্রহ, অথচ কিন্তু সে বলছে ভালো ফল পাচ্ছি না, এটা ভুল কথা। অবশ্যই ভালো ফল পাচ্ছে, কিন্তু শনির যতটা দশা বর্ষ, 2 বছর 2.5 বছর, যার যেরকম যেরকম শনির যে মহাদশা অন্তর্দশার শনি উপস্থিত থাকছে সেই অনুযায়ী কিন্তু তার জায়গাটা আসছে। এবার শনির দশা এইটা করার আগে তুমি আমাকে প্রেজেন্টেশনটা দাও, আগে ছকটা দাও। আমি যার ছক বিচার করছিলাম ওনার ছকটা দিলে সুবিধে হবে কি, যেটা সেটা হচ্ছে বোঝানোর সুবিধে হবে। তাহলে এইটা হচ্ছে বৃষ লগ্ন, তাহলে বৃষ লগ্নের যেটা হচ্ছে এর নবমপতি এবং দশমপতি শনি, তাহলে নবমপতি এবং দশমপতি শনি, এই নবমপতি এবং দশমপতি শনিটা যেটা হচ্ছে এই লগ্নের পক্ষে শুভ। তার মানে যখন থেকে এনার শনির দশা পড়েছে তখন থেকে কিন্তু এনার ডেভেলপমেন্ট কিন্তু হয়েছে, কিন্তু এটা হচ্ছে মূল মৌলিক জায়গা আগের থেকে। এবার কবে থেকে রেজাল্ট পাচ্ছেন উনি, কি করে বুঝবো, যবে থেকে শনির দশা পড়েছে। এবার সেটা যদি কুম্ভ রাশিতে শনি কবে গমন করেছে ওটা একটু নিয়ে যাই। এবার কুম্ভতে কবে শনি গেছে এবার সেটা দেখছি, এটা তো জন্মকালীন পজিশন। তাহলে কুম্ভ রাশিতে শনি গেছে 17/1/2023 থেকে, থাকবে কত, 30/3/2025, অর্থাৎ 2 বছর সামথিং। এমনি শনি থাকে 2.5 বছর একটা রাশিতে। তার মানে এই 17/1/2023 থেকে ওনার যদি শনির অন্তর্দশা চলে তাহলে এইখান থেকে কিন্তু উনি রেজাল্ট পেতে শুরু করবেন। এবার কতদিন পর উনি রেজাল্টটা পাবেন সেইটাকে ক্যালকুলেশন করতে গেলে আমি পরেরটা দেখবো, 8 দিয়ে ভাগ করে যে প্রেজেন্টেশন আছে কতদিন করে করে পাবো সেটা কিন্তু আমরা দেখব। শনি 2.5 বছর থাকে, 8 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 3 মাস 15 দিন, তাহলে 3 মাস 15 দিন করে কিন্তু এক একটা জায়গায় উনি রেজাল্ট পাবেন। কবে থেকে পাবে, 17/1/2000 আপনার হচ্ছে যে 23 সাল থেকে। এবার আমি প্রস্থরাষ্ট্রক বর্গ শনিতে যাব। এবার 17/1/2023 থেকে যাও প্রস্থরাষ্ট্রক বর্গে, প্রস্থরাষ্ট্রক বর্গে শনি দেখুন, শনি কোথায় ঢুকেছে, কুম্ভ রাশি। কবে থেকে ঢুকেছে, 17/1/2023। তার মানে প্রথম আমি দেখিয়ে দিয়েছিলাম কুম্ভর কলমটা দেখুন 100101111, এখানে আপনারা দেখুন। তার মানে ও যখন ঢুকেছে 3 মাস 15 দিন, তাহলে 17 জানুয়ারি থেকে 3 মাস 15 দিন আপনি যোগ করুন, যত হবে তবেও পজিটিভ রেজাল্ট পেয়েছে। তারপর 00 মানে 3 মাস 15 দিন, 3 মাস 15 দিন মানে হচ্ছে 6 মাস 30 দিন, 6.5 মাস ও কোনো রেজাল্ট শনির থেকে পায়নি, অন্য জায়গা থেকে পেয়েছে। কিন্তু বিচারটা এইখানে, শনি থেকেও রেজাল্টটা পেলো না, রেজাল্টটা পেলো অন্য গ্রহ থেকে পেলো। তারপরে আবার 1 মানে হচ্ছে, তারপর দেখুন যেটা 1 আছে আবার 3 মাস 15 দিন ও শনি থেকে রেজাল্ট পেলো। আর হচ্ছে যেটা সেটা হচ্ছে 0, সেখান থেকে আবার কিন্তু ও রেজাল্টটা কিন্তু পেলো, যেটা মানে 0 আর রেজাল্ট পেলো না, 111, তারপর ও কিন্তু রেজাল্ট টু বি কন্টিনিউ, এটা কিন্তু পেতে থাকলো। এবার আমি মূল যে জায়গাটা সেটা হচ্ছে আসি, ছকটা হরোস্কোপটাকে নিয়ে এসো। এবার যেটা জায়গা, তাহলে কি করে বিচার করব জায়গাটা, তাহলে বিচার করতে গেলে আমরা কি দেখি, বৃষ লগ্ন, তাহলে বৃষ লগ্নে শনির অন্তর্দশা চলছে। তাহলে শনির অন্তর্দশা মানে শনি কোন পতি, শনি হচ্ছে নবমপতি এবং দশমপতি। তাহলে নবম থেকে আমার ভাগ্য, যাবতীয় যা কিছু ভাগ্য বলুন, প্রাপ্তি বলুন, যা 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 অনেক কিছু জিনিস কিন্তু মানে হচ্ছে নবম থেকে বিচার করা হয়। কপাল যা যা করি আমরা বিচারের জায়গাটাকে, পিতার মতো কেউ, অনেক কিছু জিনিস, এক কথায় হচ্ছে প্রাপ্তি। দশক থেকে কর্ম, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, এইটা। তার মানে এর রাজ্যকারী গ্রহ কিন্তু শনি, তার দশা চলছে। এবার প্রথম 3 মাস ঢোকার পর ও কি রেজাল্ট পেলো, এবার তৃতীয় হাউসে বসে আছে। এবার যখন তৃতীয় হাউসে বসে থাকে, অনেকের ক্ষেত্রে একটা ধারণা আছে যে তৃতীয় ষষ্ঠ, ঠিক আছে, দ্বাদশ, তৃতীয় ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এগুলো হচ্ছে অশুভ। অনেকের ক্ষেত্রে এই জায়গাটা, হ্যাঁ অশুভ তো আছেই, কিন্তু তার সঙ্গে কিন্তু শুভ আছে। কোন কোন জায়গাগুলো শুভ হয়
সেই কোন কোন জায়গাগুলো শুভ সেটা কি করে আমরা জানবো? এর জন্যই কিন্তু জ্যোতিষটা গুরুমুখী বিদ্যা। গুরু না ছাড়া কিন্তু জ্যোতিষ হবে না। বারবার একটা কথা আমরা বলি, তার কারণ বইয়ে কিন্তু এইটা লেখা নেই যে তৃতীয় হাউস থেকে কি কি বিচার করা হয়, সেটা কিন্তু আমরা গুরুর কাছ থেকে মানে হচ্ছে যে শিখেছি কিন্তু জায়গাটা। আমি কয়েকটা জিনিস বলবো যেটা পৃথিবীর কোনো বই নেই, আমার গুরুমুখী বিদ্যার থেকে সেইখান থেকে শুরু মানে সেই জায়গা থেকে আমরা পেয়েছি। আমি কয়েকটা জিনিস থেকে বলছি বিষয়টা। তার মানে যেটা জায়গা, তার মূল বিষয়টা কি আসছে, তার মানে নবমপতি দশমপতি শনি সে তৃতীয় হাউসে বসে আছে, তাহলে তৃতীয় হাউসে তার মানে নবম দশম থেকে যা যা বিচার করা সেটা তার জীবনে এক্সিকিউশন হবে ওই দশাকালীন, আর তার সঙ্গে তৃতীয় ভাবে যেহেতু বসে আছে সেই ফলটাও তিনি পাবেন। তাহলে তৃতীয় ভাব থেকে যেটা যে নবম এবং দশম, দশম থেকে কর্ম, তাহলে তৃতীয় থেকে আমরা সাধারণত জানি কি উৎসাহ উদ্দীপনা, এগুলো জেনারেল কনভেনশন। কিন্তু আপনারা অনেকেই জানেন না তৃতীয় হাউস থেকে যেটা বিচার করা হয় নেগেটিভ ট্রিটমেন্ট। শুনেছেন কোনোদিন? কেউ শোনেনি। এটা আমার গুরু পরম্পরায় শেখা। আমাদের কলেজে এগুলো কিন্তু শেখানো হয়, ঠিক আছে? মূল জায়গাটা হচ্ছে এটা, আমাদের ছাত্রছাত্রী তারা কিন্তু জানে মূল জায়গাটা যে থার্ড হাউস থেকে নেগেটিভ ট্রিটমেন্ট। নেগেটিভ ট্রিটমেন্ট মানে কি? আমার নবমপতি এবং দশমপতি আমার সাথে কেউ শত্রুতা করলো, আমি কিন্তু তাকে পাত্তা দেবো না, নেগেটিভ ট্রিটমেন্ট। আগে তার সাথে আমার খুব ভালো খুব মানে সুমধুর সম্পর্ক ছিল। এই থার্ড হাউসে শনি চলাকালীন কিন্তু আমি ওই কাজটা করব না। থার্ড হাউসের শনি নেগেটিভ ট্রিটমেন্ট করবে, অর্থাৎ তার ফোন ব্লক করে দেবে, তাকে ধরবে না, ঠিক আছে? তা মানে হচ্ছে তার সাথে কোনো রকম সে যোগাযোগ করবে না, কারণ এতদিন কিন্তু সুমধুর ব্যবহার তিনি কিন্তু রেখেছিল। এটাকেই কিন্তু আমরা নেগেটিভ ট্রিটমেন্ট বলি। এবং এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা কিন্তু প্রেমের ক্ষেত্রে এই ঘটনাগুলো কিন্তু ঘটে। তার সাথে কোনো বিষয়ে মতপার্থক্য মতবিরোধ তৈরি হলো, সে কিন্তু আর ফোন ধরছে না, কথা বলছে না, কোনো কিছু, এবং অপোনেন্ট যে আছে তার কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে। এইটা কিন্তু থার্ড হাউস থেকে কিন্তু বিচার করা হয়। এটা কোনো বই, পৃথিবীর কোনো বই লেখা নেই, এটা গুরু পরম্পরা, গুরু শিক্ষা কিন্তু এইভাবে কিন্তু তারা আমাদেরকে কিন্তু শিক্ষা দিয়েছিল। এবং আমি আমার পরের জেনারেশন যারা আছে তাদেরকে কিন্তু ওইভাবেই কিন্তু সেই শিক্ষাটা দিচ্ছি, যাতে তারা কিন্তু সেই জায়গা ডেভেলপমেন্ট করতে পারে কিন্তু। তাহলে মূল মৌলিক জায়গাটা হচ্ছে যে এটা, যে এই গুরু পরম্পরা জায়গাটা না বুঝলে কিন্তু করতে পারবে না। সেই জন্য কি করা হয়েছে, 6 মাসের কোর্সটা এই কারণেই কিন্তু করা হয়েছে, যেটা হচ্ছে যে মূল জায়গাটা। তাহলে যে থার্ড হাউস থেকে বিচার করা হয় নেগেটিভ ট্রিটমেন্ট। নেগেটিভ ট্রিটমেন্ট মানে হচ্ছে যেটা আপনার সাথে কারো ঝামেলা গন্ডগোল হলো, আপনি তাকে পাত্তা দিচ্ছেন না, বাংলা কথাটা হচ্ছে যে এটাকে আমরা নেগেটিভ ট্রিটমেন্ট বলি। আগে আপনার সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল, ভালো ব্যবহার করতেন, আচার ব্যবহার ভীষণ ভালো, মানে আপনার মতো এত ভালো মানুষ নেই। কিন্তু যখনই একটা কোনো বিষয়ে আপনার স্বার্থে আঘাত লাগলো বা আপনাকে অসম্মান অপমান করলো, তখন কিন্তু এই জায়গাটা কিন্তু থার্ড হাউস থেকে এটা বিচার করা হয়। প্রত্যেকটা হাউস এমন কিছু জিনিস বিচার করা হয় আপনারা অনেকেই জানেন না। বারবার আরোপ করে বলি, কেন জানেন না? বইয়ে লেখা নেই, এটা গুরুমুখী বিদ্যা, গুরু পরম্পরায় এই শিক্ষাগুলো আমরা পেয়ে এসেছি, যেটা আমাদের পরের জেনারেশন, আমাদের কলেজের ছাত্রছাত্রীরা সবাই জানে এটা বিচার করতে। ওরা জানে যে কিভাবে বিচার করতে হয়, যারা সিনিয়র স্টুডেন্ট আছে। জুনিয়ররা এত তাড়াতাড়ি ওই জায়গাগুলো রপ্ত করতে পারেনি, সুতরাং এটাই আমাদের কলেজের সব থেকে বড় মাহাত্ম্য। এবং ওরা যা প্রেডিকশন করে দেবে আপনাদেরকে, সেটা কিন্তু আপনার অনেক প্রতিষ্ঠান এত অল্প দিনে সেই জায়গাটা করাতে পারবে না। আর একটা জায়গায় যে আপনাদেরকে আমি এত কষ্ট করে বোঝাচ্ছি, এই বোঝানোর ব্যাপারটাকে আমরা কিন্তু থার্ড হাউস থেকে বিচার করা হয়, অর্থাৎ উপযুক্ত হওয়া বা উপযুক্ত করা। আপনাদেরকে যে উপযুক্ত করছি, উপযুক্ত করতে গিয়ে থার্ড হাউস থেকে আর একটা জিনিস বিচার করা হয়, ট্রেনিং বিচার করা হয়। দেখবেন অনেকে অনেক রকম ট্রেনিং নেয়, যারা স্কুলে যুক্ত আছেন বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন রকম মানে প্রত্যেক মাসে একটা করে ট্রেনিং। সেখানে থার্ড হাউসটা যুক্ত হলেই তবে কিন্তু দশমের সঙ্গে যদি যুক্ত হয়, নতুন নতুন ট্রেনিং কিন্তু যদি পঞ্চম যুক্ত হয়, তাহলে পঞ্চম থেকে নতুন কিছু, পঞ্চম দশম এবং তৃতীয় নতুন ট্রেনিং কিন্তু নেবে। তার মানে এই ছক অনুযায়ী, অর্থাৎ ইনি নিজেকে কিন্তু সবসময় আপডেট করে একটা নতুন জায়গায় কিন্তু নিয়ে আসবে। থার্ড হাউস থেকে ট্রেনিং এর জায়গাটা বিচার করা হয় কিন্তু। তার মানে এই যখন নবমপতি দশমপতি, তাহলে এর ক্ষেত্রে শনি পড়ার পরে কিন্তু ইনি নতুন কোনো কাজ বা নতুন কোনো ট্রেনিং ইনি কিন্তু নেবেন। আমি জানি ব্যক্তিগতভাবে নতুন কাজ অলরেডি উনি কিন্তু ডান করে দিয়েছে, শুরু করেছে বা সুযোগ সেটা পেয়েছে এই মানুষটার ক্ষেত্রে। তার মানে এটা কিন্তু সেই শনি নবমপতি দশমপতি করায়নি, কিন্তু সে সুযোগটা করালো কিন্তু তৃতীয় হাউস থেকে। তৃতীয়টাকে আপনারা খারাপ বলতেন। আজকে একটা পার্ট দেখিয়ে দেবো, তৃতীয় ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ, এখান থেকে কত কত ভালো জিনিসগুলো বিচার করা হয়। খারাপ ছাড়াও, খারাপগুলো তো আছেই, তার সঙ্গে ভালো জায়গাটাও হয়। তার মানে যেটা এখান থেকে কিন্তু থার্ড হাউস থেকে যেটা হচ্ছে যে মূল যেটা জায়গা, সেটা হচ্ছে পরিকল্পনাকে বাস্তবায়িত করা
এবার এগুলো কেন হচ্ছে, এত সময় নেই, মানে সময়টা খুব কম আমার কাছে, যার কারণে সেইগুলোকে অ্যানালিসিস করা, যেটা পরিকল্পনা, আপনার একটা ভাবনা এবং চিন্তা ছিল, আপনি বাড়ি করবেন ভেবেছিলেন, গাড়ি করবেন ভেবেছিলেন, কিনবেন ভেবেছিলেন, একটা প্রতিষ্ঠান তৈরি করবেন ভেবেছিলেন, বা কলেজটাকে সুন্দরভাবে সাজাবেন ভেবেছিলেন, বা একজন দীর্ঘদিন আপনাকে মানে হচ্ছে যে কি করছে, যে বঞ্চিত করছে, প্রতারিত করছে, ঠিক আছে, এবার তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আপনি কিন্তু মানে হচ্ছে একটা পরিকল্পনা তৈরি করলেন যে এইভাবে যদি আমি কাজটা করি তাহলে কিন্তু সেই শত্রুটা বা সেই মানুষটা আমাকে কিন্তু কোনো রকম ভাবে ডিস্টার্ব করতে পারবে না। এবার ওই দশম পতিটা কিন্তু, দশম হচ্ছে কর্ম, তৃতীয় থেকে পরিকল্পনাকে বাস্তবায়িত করা, দীর্ঘদিন ধরে ভাবছেন কাজটা করব, কিন্তু এইটা হওয়ার পর কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনি এক্সিকিউশন করে দিতে পারবেন। তার মানে তৃতীয় হাউস মানে খারাপ নয়, কিন্তু প্রচুর ভালো ভালো জায়গাগুলো থেকে এটা বোঝানো যায়। এর পরবর্তী ক্ষেত্রে আমি আর একটা জিনিস জায়গা থেকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে ষষ্ঠ হাউস। ষষ্ঠ থেকে এইটার ছক নয়, কিন্তু ষষ্ঠ থেকে সব লোক শত্রু থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু জিনিসগুলো বিচার করে, কিন্তু অ্যাকচুয়ালি ষষ্ঠ থেকে প্রচুর ভালো ভালো জিনিস কিন্তু বিচার করা হয় ষষ্ঠ জায়গা থেকে। এবার দেখা গেল ষষ্ঠ থেকে খারাপ যেগুলো আছে সেগুলো ঠিকই আছে, তার সঙ্গে যেটা যুক্ত আছে খ্যাতিমান হওয়া, আপনি বিখ্যাত হতে পারবেন কি পারবেন না সেটা কিন্তু পঞ্চম দশম যেমন আছে তার সঙ্গে ষষ্ঠ একটা বড় ভূমিকা। কেন হয়েছে আগেও বলছি, এখনো বলছি, এখন সেই সময়টুকু নেই, এখন শুধুমাত্র এইটুকু জানেন যে ষষ্ঠ থেকে খ্যাতিমান, অর্থাৎ আপনি বিখ্যাত হচ্ছেন কিনা। ওই জন্য অনেকে কিন্তু খুঁজে পায় না যোগগুলো, আরে বাবা ষষ্ঠ অষ্টম দ্বাদশ বসে আছে, তারপরে এই লোকটা বিখ্যাত হয়েছে কেন হলো, এরপর বা ষষ্ঠপতি বা অষ্টমপতি বা দ্বাদশপতি তার মানে হচ্ছে দশা চলছে, তারপরও কিন্তু এই জায়গাগুলো হচ্ছে কি করে। ঠিক সেম অ্যাজ তৃতীয় পতির দশা যদি আপনার চলে, দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা, যে বিষয়টা বললাম, আপনি নেগেটিভ ট্রিটমেন্ট করবেন লোককে, পরিকল্পনাকে বাস্তবায়িত করবেন, যদি প্ল্যানেটারি পজিশনটা ঠিকঠাক অবস্থার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন, মানে যাই বলি না কেন, বা আপনি উপযুক্ত। অনেক দিন ধরে ভাবছেন যে জ্যোতিষ করে এবার একটা চেম্বার করব, সেটা পঞ্চম দশম এলো না, কিন্তু সেটা কে করলো, এই তৃতীয় পতির দশায় কিন্তু আপনি অনেক দিন ধরে ভাবছেন যে বৈদিক হেরিটেজ রিসার্চ এন্ড এডুকেশন কলেজে জ্যোতিষ শিখতে যাব, ঠিক আছে, হচ্ছে না, ঠিক আছে, সুযোগটা কিন্তু এসে গেল এই তৃতীয় পতি মানে হচ্ছে দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা বা প্রাণ দশা বা সূক্ষ্ম দশা, যেখানে আপনাদের সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দিল, থার্ড হাউস থেকে মাধ্যম বলি, যোগাযোগের মাধ্যম, সেটা কিন্তু করিয়ে দিল, অর্থাৎ পরিকল্পনাকে বাস্তবায়িত করে দিল। থার্ড হাউস বিশাল একটা বড় ভূমিকা কিন্তু। সুতরাং প্রত্যেকটা হাউস, যেটাকে আপনারা সকল বলছেন খারাপ, লোকজনরা বলছে না, এটা গুরু, আমি আগেও বলেছি এখনো বলছি, এটা গুরু পরম্পরা, গুরুমুখী বিদ্যা, শুধুমাত্র বই পড়ে বা শুধু ইউটিউব দেখে এটা কিন্তু হবে না। হ্যাঁ, একটা আইডিয়া পাওয়া যাবে, কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে, করতে গেলে সেটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ কিন্তু আপনাকে দিতে হবে, যেখানে আমাদের ক্ষেত্রে আমরা শুধু একটা ক্লাস নয়, একজন ভর্তি হওয়ার পর সে 4টে থেকে 5টা ক্লাস পাচ্ছে কিন্তু, যার কারণে 6 মাসে কিন্তু অনেক তাড়াতাড়ি সে ডেভেলপমেন্ট করছে। এদের ক্লাসটা শুক্রবার আছে, যাই হোক, আর একটা ক্লাস বৃহস্পতিবার আছে, শনিবার আছে, রবিবার আছে, যাই হোক। এর পরবর্তী ক্ষেত্রে ষষ্ঠ ভাব নিয়ে যেটা আলোচনার জায়গা, ষষ্ঠ ভাবটা হচ্ছে ষষ্ঠ, এবার ষষ্ঠপতির দশা চলছে, অনেকেই বলছে এই রোগে আক্রান্ত হয়ে যাবে, এই হবে সেই হবে, অনেক গল্প আপনারা শোনেন, তারপরও কিন্তু সেই মানুষটা দেখা যাচ্ছে যে তার ওই দশা অন্তর্দশাতে তার ডেভেলপমেন্টের জায়গাটা হচ্ছে। তার মানে কি তার রোগ হবে না? রোগটা আসতে পারে, প্রতি অনুযায়ী তার পজিশন কি আছে তার, কিন্তু তার সঙ্গে কিন্তু এইটা দেবে খ্যাতিমান হওয়া, অর্থাৎ লোক এতদিন তাকে চিনত না, এবার সেই যেটা জায়গা সেটা কিন্তু আপনি সেই নেগেটিভ জায়গা থেকে আপনাকে চিনলো, আপনার বদনাম থেকে আপনাকে চিনলো, তার সুনাম থেকে আপনাকে চিনলো, সেটা কিন্তু আপনার হরোস্কোপ বলে দেবে কিন্তু কি থেকে আপনাকে চিনলো। এটা হচ্ছে ষষ্ঠ হাউসের মূল জায়গাটা, অর্থাৎ খ্যাতিমান হওয়া। এবং আর একটা জিনিস দেখবেন, বহু মানুষ আছে যেখানে যে অতিরিক্ত কথা বলার জন্য ডোবে কিন্তু, ঠিক আছে, মানে হচ্ছে যে স্থান কাল পাত্র বুঝলো না, এখানে অনেক এমন কোনো মানুষ এরকম, আমরা ফ্রি ক্লাস চলছে, চলার পর ভুল মন্তব্য করার জন্য কিন্তু তিনি পানিশমেন্ট পেয়েছেন, তাকে কিন্তু আমরা গ্রুপে যুক্ত করিনি। এবার তার হরস্কোপ খুলে দেখুন, ষষ্ঠ ভাব পতি বা তার দশা অন্তর্দশা সেগুলো কিন্তু ভালো নেই। সুতরাং ষষ্ঠ একটা বিশাল বড় ভূমিকা, কোথায় কি বলছেন 500 বার আপনাকে ভাবতে হবে, কিন্তু ভেবে কিন্তু কথাটা বলতে হবে। যদি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেন, ষষ্ঠ ভাবপতি যদি কোনো রকম ভাবে পীড়িত থাকে, আপনার গদ্দান চলে যাবে কিন্তু। সুতরাং মানে ভাবনা চিন্তে ষষ্ঠ ভাবটা এত মারাত্মক জায়গা কিন্তু, আবার ওই কথাতেই কিন্তু মানুষ আপনার প্রতি আকর্ষিত হবে, আপনার ওই কথা শুনে কিন্তু মূল মৌলিক জায়গাটা কিন্তু এইটার উপর কিন্তু পুরো বিষয়টা কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু। আর একটা জায়গা হচ্ছে ষষ্ঠ থেকে, এগুলো তো পজিটিভ জায়গাটা, আর হচ্ছে যেটা নেগেটিভ পার্ট,
যে পার্টটা সেটা হচ্ছে যে কথা দিয়ে কথা রাখা। এতদিন পর্যন্ত মানুষটা, ঠিক আছে, অন্যান্য গ্রহের পজিশন ছিল সেই অনুযায়ী 10টা মানে 10টায় আসতেন, কিন্তু ষষ্ঠপতির দশা অন্তর্দশা পড়ার পরে দেখা গেল সেই মানুষটা কিন্তু সেই কথা দিয়ে কথাটা রাখতে পারলো না। 10টাটা কিন্তু তার 10:30 হয়ে গেল, যেটার জন্য তিনিও লজ্জিত, বা তার জায়গাটাও কিন্তু ঠিকঠাক জায়গা কিন্তু তিনি সেই পার্টটা কিন্তু মানে হচ্ছে যে কি বলবো কভার করতে পারছেন না। তার মানে তৃতীয় পতি বা ষষ্ঠপতি এই যে জায়গাটা আরো একটা জায়গা থেকে ষষ্ঠ থেকে হয়, দেখবেন হঠাৎ করে অতিরিক্ত আনন্দ যে জায়গাটা একটা মানুষ ছিল, খুশির জোয়ার যেটাকে বলি, সেটা কিন্তু ষষ্ঠ পতির যখন দশা অন্তর্দশা জায়গাটা আসবে তখনও সেই পার্ট আসবে, যদি কন্ডিশন হচ্ছে তার পতির পজিশনটা ওয়েল অ্যান্ড গুড থাকে। যদি না থাকে ওই দশায় আপনাকে আশার আলো দেখাবে, আনন্দ দেবে, সেই আনন্দটা কিন্তু আপনার ক্ষেত্রে সুখকর হলো না। দেখা গেল যেটা আপনি যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রথম পেলেন সেই দিন দেখা গেল যে আপনার পরিবারের কেউ মারা গেছে, বা আপনার কাছে একটা দুঃসংবাদ এলো, তার মানে ওই খুশিটা আপনার জন্য কিন্তু খুশি হলো না। তাহলে একদিক থেকে আপনার পজিটিভ পার্ট, আর একদিক থেকে কিন্তু আপনার নেগেটিভ পার্ট, দুটো পার্টই কিন্তু এই ষষ্ঠপতির দশা এবং অন্তর্দশার ক্ষেত্রে কিন্তু পুরোটাই জায়গাটা আছে। আর একটা বিতর্কিত জায়গা নিয়ে চলে, সেটা হচ্ছে অষ্টম, বা অষ্টম মানে ওই সেই না, খারাপ পার্টটা তো আছে, সেটা নিয়ে আমি দ্বিমত পোষণ করছি না। ভালো যে অষ্টম ভাবপতি যখনই আপনার দশা অন্তর্দশাগুলো আসবে তখন সেক্ষেত্রে আপনার যেটা আসে মানসিকতা, লড়াকু মানসিকতা তৈরি হয়ে যাবে আপনার মধ্যে, কিন্তু যদি প্রতিটা ওয়েল অ্যান্ড গুড পজিশন থাকে। যাদের যাদের দেখুন অষ্টম ভাবপতি ভালো আছে, লগ্নপতি কি আছে পরের অঙ্ক, কিন্তু অষ্টম থেকেও আপনি লড়বেন, কিন্তু লড়াই করে ছিনিয়ে নেওয়ার, জয় ছিনিয়ে নেওয়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু অষ্টম থেকে আসে। আর একটা হচ্ছে যার উপর আপনি ভরসা করলেন, যাকে আপনি ভাবলেন যে একে তৈরি করার পর এ আগামী দিন আপনার ইনস্টিটিউশনে বিশাল একটা কাজ করবে, তারপরে দেখা যাবে সেই মানুষটাই কিন্তু সেখান থেকে বেরিয়ে গিয়ে বিকল্প একটা পথ তৈরি করে সবাই মানে হচ্ছে যে আপনার ইনস্টিটিউশনে ক্ষতি করলো। এটা হচ্ছে অষ্টম ভাব বা প্রতীক জায়গা। তাদের প্রত্যেকে খুলে দেখুন অষ্টম ভাব এবং প্রতীক খুব একটা ভালো নেই, অর্থাৎ বিশ্বাসঘাতক। সে বিশ্বাসঘাতক মির্জাফরের কাজটা কিন্তু সে করলো। যদি পজিশন ওয়েল অ্যান্ড গুড থাকে তাহলে ডেফিনেট কিন্তু তিনি আর যাই হোক এই কাজটা কিন্তু করবেন। কখন করবে? তার দশা অন্তর্দশা অনুযায়ী। এবার ওইটা কোন টাইমটা করবে, 2 বছর অন্তর্দশা বা প্রত্যন্ত দশা আছে সেইটা করবে যখন প্রস্তরাষ্টক বর্গ, যেটা আগে ক্যালকুলেশন করে দেখালাম, ওই প্রস্তরাষ্টক বর্গের পুরো বিষয়টাই কিন্তু আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। আর হচ্ছে অষ্টম থেকে মানসিক শোক বলতে যেটা বুঝি, আপনি খুব কষ্ট পেলেন, এই কষ্টটা কিন্তু চতুর্থ নয়, কিন্তু সেটা কিন্তু অষ্টম হাউস, মানসিক শোক। চতুর্থ হাউস তো ঠিক আছে, তারপর যে আদার্স যে কোনো শোক যখন আসবে সেটাও কিন্তু অষ্টম। তাহলে এই অষ্টম হাউস থেকে কিন্তু মানসিক শোকের জায়গাটা আসছে। আর হচ্ছে যে খুব ভালো হেলথ ছিল, এই অষ্টম পতি পড়বার পর যদি পজিশন ওয়েল অ্যান্ড গুড না থাকে তাহলে হচ্ছে হেলথের কিন্তু আপনার সুস্বাস্থ্য হানি হবে, এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো দ্বিমত নেই। আর যেটা বিচার হয় আমরা এগুলো সাধারণ জানি, চরম সম্মান বা অসম্মানের জায়গাটাও কিন্তু এই অষ্টম ভাব এবং প্রতি জায়গা থেকে আসছে। আর একটা মারাত্মক যেটা জায়গা আছে সেটা দ্বাদশ। কেন বিতর্কিত জায়গাগুলো ধরলাম তার একটাই কারণ, এখান থেকে সবাই খারাপ খারাপ জায়গাগুলো বুঝে। দ্বাদশ থেকে কতগুলো দেখুন গুরুর আমাদের শিক্ষা, আমরা ওই জন্য গুরুকে গুরু বলে এখনো মানি, কিন্তু তার কারণটা গুহ্যবিদ্যা, আগেও বলেছি এখনো। ওই জন্য আমাদের জায়গা, আমাদের যারা স্টুডেন্ট, যারা প্রকৃত আমাদেরকে রেসপেক্ট করে তারা কিন্তু গুরু হিসেবেই মানে, কিন্তু আর বাদ বাকি আদার্সরা কিন্তু তারা মানতে পারেনি, তার অনেকগুলো কারণ আছে জায়গা থেকে। আমরা ওই ভাবেই কিন্তু তৈরি হয়েছি আমাদের গুরুর পরম্পরায় শিক্ষাটা, এবং পর আপনারা দেখুন যেটা জায়গা প্রত্যেকটা স্টেজ যদি কারোর সাথে পরিচয় থাকে দেখবেন তাদের কিভাবে ডেভেলপমেন্টের জায়গাটা হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে দ্বাদশ থেকে আমরা কি বলি, ব্যয় সব রকম কিন্তু চলে যাবে তোমার দ্বাদশ, ওটা আছে, ওটাতে আমি অস্বীকার করছি না, কিন্তু প্রতি যদি ওয়েল গুড যদি অবস্থার মধ্যে থাকে তখন কি হবে, তখন যে জায়গাটা আসবে আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে মূল মৌলিক জায়গাটায়, সেটা হচ্ছে যে সামাজিক কাজ, যেটাকে আমরা বলি সোশ্যাল ওয়ার্ক, এই জায়গাটা যেমন আসবে। এটা কোনোদিন শোনেননি কোনো জায়গা থেকে, কেউ কোনো বই লেখা নেই যে নিজের ওজন বুঝে চলা, আপনার কতটা এলেম আছে, আপনার কতটা ক্ষমতা আছে, সেটা তো লগ্ন যেমন আছে থাক, কিন্তু দ্বাদশ ভাবপতি কিন্তু আপনাকে বলে দেবে আপনার কি ক্ষমতা আছে, যে আপনি একটা জায়গায় দাঁড়াতে পারবেন কি পারবেন, তাহলে দ্বাদশ থেকে নয়,
দেখবেন বহু মানুষের বহু দ্বাদশ চলাকালীন আপনারা বারবার বলেন দ্বাদশ চলাকালীন ভালো রেজাল্ট পাচ্ছে, আবার বলছেন পঞ্চম চলাকালীন খারাপ রেজাল্ট পাচ্ছে। তাহলে এই যে জায়গাটা, তার কারণ হচ্ছে যেটা মূল জায়গা, নিজের ওজন বুঝিয়ে চলা। এবার ওই প্রতিটা যদি খারাপ হয়ে যায় তাহলে ওজনটা ভুল দিকে চলে যাবে, তখন যতটা ভালো কথা বলছি ঠিক ততটা কিন্তু উল্টো জায়গাটা কিন্তু এসে যাবে। আর একটা হচ্ছে বিলাসিতা, এখানে বেড়াবো সেখানে করব, এই সব কিন্তু আগে মানুষটার মধ্যে এই জায়গাগুলো ছিল না, কিন্তু দ্বাদশ ভাব পতি যখনই অন্তর্দশাগুলো পড়বে তখন কিন্তু এর বিলাসিতার মধ্যে অনেক হিসেবী মানুষও কিন্তু সে কিন্তু বিলাসিতা মানে যে মানে বিলাসিতা তার জীবনযাপন কিন্তু নিয়ে যাবে। এটা কিন্তু মেন যেটা যে দ্বাদশ পতির জায়গা যখন আসবে সেই অনুযায়ী জায়গাটা হবে। আর একটা হচ্ছে যে আপনি যে জীবনে যে লক্ষ্যটা স্থির করলেন সেই লক্ষ্যটা থেকে আপনি কি সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন? আমরা তো এতদিন সব ভালো ভালো পজিশনগুলো লগ্ন, পঞ্চম, নবম নিয়ে বলেছি যে এইখানে যাওয়ার পর এই, আরে ওটা তো আছেই, কিন্তু দ্বাদশ হাউসও কিন্তু আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। সেটা কি পারবেন পৌঁছতে? সেটা পৌঁছতে গেলে আমাকে কি করতে হবে? আমার ওই ভাবপতিগুলো আমার সেই জায়গাগুলোকে ঠিক থাকতে হবে, অর্থাৎ এবং যখন দেখবেন যেটা জায়গা এই দ্বাদশের যখন দশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা জায়গা আছে তখন আপনার সবসময় টার্গেট যে ওই একটা নির্দিষ্ট লক্ষ্য, যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটাকে আমাকে সার্থক করতে হবে, এইটা সবসময় কিন্তু আমাদের মূল মাথার মধ্যে থাকবে। তাহলে আজকের মূল আলোচনার জায়গা যেটা সেটা হচ্ছে যে 12টা যে লগ্ন, সেই 12টা লগ্নের আমরা যেটা করলাম বিচারের জায়গা সেটা হচ্ছে যে কোন লগ্নের পক্ষে কোন গ্রহগুলো শুভ সেইটা করলাম। সেই শুভ যখন গ্রহ তার যখন দশা অন্তর্দশা যখন আসছে সেই অনুযায়ী কিন্তু আপনারা সবাই ভালো ফল পাবেন। এবার আপনি খুশি হবেন কি হবেন না সেটা আপনার হরোস্কোপ বলবে, আর আপনার যে ভালো সময় চলছে সেটাও বুঝতে পারবেন না যদি আপনার হরোস্কোপে সেই যোগটা না থাকে। খারাপ সময়টা পড়লেই বুঝে যাবেন যে আগেরটা ভালো আছে, তার কারণ আপনি কিছুতেই খুশি হতে পারছেন না। এটা হচ্ছে আপনার হরোস্কোপে সেই পজিশনটা আছে। ওই নেগেটিভ পার্টটা, নেগেটিভ যে জায়গাটা আছে সেইটা আছে বলেই কিন্তু ভালোটা আমরা বুঝতে পারছি না। যখন নেগেটিভ পার্টটা হচ্ছে তখন আপনারা বুঝতে পারছেন যে আমার খারাপ সময়টা ঢুকলো, তার মানে সারা বছরই কিন্তু কোনোদিনই তার সেই ব্যবসায়ীদের মতো কোনোদিনই কিন্তু তার বেচাকেনা ভালো হচ্ছে না, সারা বছরই খারাপ। এটা একটা ব্যবসায়ী একটা সিস্টেম বা একটা ধারা, ওনারা এটা বলে ম্যাক্সিমামের ক্ষেত্রে, থাম রুলের কথা বলছি। যাই হোক, এইটা একটা পার্ট। এবার ওই গ্রহটা মেজর প্ল্যানেট যে বেশি দিন ধরে যারা অবস্থান করছে তারা কবে রেজাল্ট দেবে সেটা কিন্তু নির্ভর করছে আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে প্রস্থরাষ্ট্রক বর্গে আপনাদের যেতে হবে। সেই প্রস্থরাষ্ট্রক বর্গ যদি আপনারা যারা না করে থাকেন আমাদের আগের ভিডিওটায় আছে, ওটা আপনারা দেখে নেবেন প্রস্থরাষ্ট্রক বর্গ কিভাবে ক্যালকুলেশন করা হয় ডিটেলসটা। ওইখান থেকে টোটালটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যে 2 বছরের মধ্যে কবে কিন্তু শনি বলুন বা আদার্স যে সমস্ত মেজর প্ল্যানেট যেগুলো রবি যার যেরকম দশাকাল চলবে কবে মানে হচ্ছে মানে আপনারা রেজাল্ট গুলো পাবেন। কিন্তু এইটা হচ্ছে মূল বিষয়। আরো একবার আপনাদের বলি, আপনাদের উদ্দেশ্যে আপনাদের জন্যই কিন্তু আমরা, অনেকে হয়তো এটা বুঝতে অসুবিধা হচ্ছে এই প্রতি কোথায় হবে, যেমন বিষলগ্ন, তাহলে বিষলগ্নের কি করে এই গ্রহগুলো শুভ হলো, তার একটা ফর্মুলা আছে, তার সিস্টেম আছে, সেগুলো কিন্তু আমরা পরপর এখানে সময় থাকে না বলে করানোর মতো অবকাশ থাকে না, কিন্তু মানে হচ্ছে ওইগুলোই প্রসেসগুলো আমাদের শিখিয়ে দেওয়া হয় যাতে ছেলেরা খুব সহজেই সেই জায়গাগুলোকে কভার করতে পারে। এটা হচ্ছে মূল বিষয়। আর একটা জায়গা হচ্ছে কতটা তারা শিখলো, আপনাদের হরোস্কোপ গুলোই নেব আমি, ঠিক আছে, নিয়ে কিন্তু আমাদের ছাত্ররাই কিন্তু বিচার করে দেবে আপনাদেরকে। এটার একটা সেশন রেখেছি যে প্র্যাকটিক্যাল জ্যোতিষের ক্লাসটা ওরাই বিচার করবে আপনাদের হরোস্কোপ, এবং তখন আপনারা দেখবেন বা ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে কতদিন তোমরা এখানে করেছো, অন্য জায়গায় কি করেছো জানেন, এখানে কতদিন করেছো সেই পার্টটা, এবং হরোস্কোপটা দেখেই কিন্তু বলা যাবে যে আপনি যে প্রেডিকশন ওনাকে করছেন উনি মানে হচ্ছে যে এটাতে খুশি হবেন কি হবেন না। মূল বিষয়টা হচ্ছে যে এটা আপনি প্রেডিক্ট করছেন, তিনি বললেন যে না যেটা বলছেন ঠিকঠাক হচ্ছে না, সেটা কিন্তু আমার তার আগে কতগুলো যোগ আছে সেগুলোকে বলে দেবো যে পার্টগুলো, সেটা ধরলে কিন্তু আপনি বুঝে যাবেন। কিন্তু ক্যারেক্টার কিন্তু কখনো তারা ভুল বলবে না, এটা আমার পূর্ণ বিশ্বাস, এবং সেইভাবেই কিন্তু তাদেরকে তৈরি করা হচ্ছে। যাই হোক, এইটা হচ্ছে আজকের যদি দেখি সেটা হচ্ছে মূল আলোচনার জায়গা। যেটা মূল আলোচনার জায়গা হলো যে কবে তাহলে ভালো সময় আসছে, প্রত্যেকটা লগ্ন অনুযায়ী যে যেগুলো শুভ গ্রহ সেই অনুযায়ী কিন্তু আপনার কিন্তু
ওই 10 অন্তর্দশা যখন পড়বে তখন শুভ হবে। এবার যেটা জায়গা সেটা হচ্ছে যে ছকে যদি আপনার মানে হচ্ছে যে স্যাটিসফ্যাকশন না থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যেটা আপনার ওই সময়টা শুভ এসেছে, কিন্তু কোনো না কোনো দিক কিন্তু আপনার খুলবে। এবার আপনার চাহিদা বা ডিমান্ড আপনার ছক অনুযায়ী যদি অনেক বেশি থাকে, ভালো সময় পড়ার পরও কিন্তু আপনার সেই জায়গাটা বোঝা যাবে না। আর রাহু এবং কেতুর কথা যেটা বললাম, এরা কিন্তু পড়ার পর আপনার ডিস্টারবেন্সটা আসবে। তারপর যে ভাবে বসে থাকবে সেই ভাবের মালিক যেখানে বসে থাকবে তার নক্ষত্রপতি এবং সেই নক্ষত্রের মালিক কোথায় বসে আছে সেটার উপর নির্ভর করে কিন্তু ওই রাহু এবং কেতুর তার পজিশনগুলো কিন্তু পুরোটা কিন্তু আপনারা কিন্তু বিচার কিন্তু করতে পারবেন।